সানরাইজার্স হায়দ্রাবাদের এইবারের আইপিএল যাত্রাটা মনে হয় প্রায় শেষ হয়ে গেল। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের যা অবস্থা, তাতে করে অন্য কোনো টিমের দিকে না তাকিয়ে যদি হায়দ্রাবাদকে ডাইরেক্ট প্লে অফে কোয়ালিফাই করতে হয়, তাহলে তাদের হাতে যে 6টা ম্যাচ বাকি রয়েছে ছয়টাতেই তাদেরকে জিততে হবে। আর এই মুহূর্তে টিমটার যা অবস্থা, তাদের সব ডিপার্টমেন্টের যা ভঙ্গুর দশা হয়ে গেছে, তাতে করে এই মানে ছয়টায় যে তারা জিতে যাবে, এই ব্যাপারটা এক প্রকার অলিক কল্পনা বললেই চলে। মানে সম্ভাবনা একেবারেই নেই প্রায়, এমনটা কিন্তু বলাই যায়। মানে সিএসকের মতো হায়দ্রাবাদেরও কিন্তু এইবারের আইপিএল থেকে বিদায় ঘন্টাটা অলমোস্ট বেজেই গেছে। তো এই দিন আর কি মানে হায়দ্রাবাদ আর মুম্বাই পরস্পরের মুখোমুখি হয়েছিল এই উপ্পল স্টেডিয়ামে। মানে ঠিক এই 5-6 দিন আগে কিন্তু তারা আর ওই জায়গায় আর কি ওয়াংখেড়েতে মুখোমুখি হয়েছিল। তো এই জায়গায় আর কি সেকেন্ড লেগের ম্যাচে এই দিন আর কি মানে হার্দিক পান্ডিয়া টস জিতে আগে স্বাগতিক হায়দ্রাবাদকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন। তো হায়দ্রাবাদের ইনিংসের শুরুটা কিন্তু একেবারেই ভালো হয়নি। প্রথম ওভারে মাত্র 2 রান এলেও ওই দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আর পঞ্চম এই মাঝের 4টা ওভারে হায়দ্রাবাদ পরপর 4টা উইকেট খোয়ায়। মানে বলতে পারেন তাদের টপ 4 ব্যাটারের উইকেটই কিন্তু এই জায়গায় চলে যায়। ওই সেকেন্ড ওভারে ট্রেন্ট বোল্ট ফিরিয়ে দেন তাদের ডেঞ্জারাস আর কি ওপেনার ট্রাভিস হেডকে। এরপর থার্ড ওভারে ওই দীপক চাহার এসে ফিরিয়ে দেন ওই ঈশান কিষানকে। ফোর্থ ওভারে আর কি ট্রেন্ট বোল্ট আবার অ্যাটাকে এসে তিনি ফিরিয়ে দেন তাদের আরেক ডেঞ্জারাস ওপেনার ওই অভিষেক শর্মাকে, যিনি একটা ছক্কা মেরে ভালো শুরু করলেও সেই আর কি স্টার্টটা ধরে রাখতে পারলেন না। আর এরপর ফিফথ ওভারে ওই দীপক চাহার আবারও অ্যাটাকে এসে তিনি ফিরিয়ে দেন ওই নীতিশ কুমার রেড্ডিকে। অল অফ আ সাডেন হায়দ্রাবাদের স্কোরটা হয়ে গেল 4 উইকেটে 13। এখান থেকেই তারা যে টোটালি ব্যাকফুটে চলে গেল, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। এরপর পঞ্চম উইকেটে ওই মানে অনিকেত ভার্মা আর হেনরিক ক্লাসেনের মধ্যে একটা 22 রানের জুটি গড়ে উঠেছিল ঠিকই। মানে এইটা ওই শুরুর ব্যাটিং বিপর্যয়টা কিছুটা হয়তো সামাল দিয়েছিল, কিন্তু এটা যথেষ্ট আপ টু দ্য মার্ক ছিল না। তো ওই জায়গায় মানে 35 রানের মাথাতেই হায়দ্রাবাদ তাদের পঞ্চম উইকেট খোয়ায়। ওই অনিকেত ভার্মার উইকেটটাও কিন্তু ওই জায়গায় চলে যায়। 35-5 হয়ে গিয়ে তখন হায়দ্রাবাদ বলতে গেলে ওই মানে প্রবলভাবে ঢুকছে। মানে হায়দ্রাবাদের এই ব্যাটিং বিপর্যয়ের জন্যই বলতে গেলে মূলত তারা ওই পাওয়ার প্লের 6 ওভারটাকে একেবারেই কাজে লাগাতে পারেনি। 6 ওভারে তারা তুলেছিল মাত্র 24 রান 4 উইকেটের বিনিময়। এরপর ওই নবম ওভারেই বললাম ওই অনিকেত ভার্মার উইকেটটা চলে গেছিল, 35-5 হয়ে গেল তাদের স্কোরটা। এরপর ষষ্ঠ উইকেটে ওই হেনরিক ক্লাসেন আর হায়দ্রাবাদের টিম ম্যানেজমেন্ট থেকে এদিন ওই ইম্প্যাক্ট সাব হিসেবে তারা নামিয়েছিল ওই অভিনব মনোহরকে। তো এই দুই ব্যাটারের মধ্যে একটা 99 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই জুটিটা বলতে পারেন হায়দ্রাবাদকে ওই আর কি চরম যে ব্যাটিং বিপর্যয় তাদের একবারে অপেক্ষা করছিল, মনে হচ্ছিল যেন 100 রানটা উঠবে না, এই আর কি লজ্জার হাত থেকে বাঁচিয়েছিল। আর দিন শেষে একটা মোটামুটি লড়াই করার মতো বা একটা ভদ্রস্থ জায়গায় তাদেরকে কিন্তু পৌঁছে দিয়েছিল। তো এই জায়গায় 10 ওভারে শেষেও হায়দ্রাবাদের স্কোরটা থাকে 5 উইকেটে 52। এরপর তারা 100 রানের গন্ডি টপকাতেই আর কি সময় লেগে যায় 16টা ওভার। তো এরপর এই জায়গায় হেনরিক ক্লাসেন একটা বেশ ভালো ইনিংস খেলেছেন 74 রানের। অপরদিকে অভিনব মনোহরও তাকে একটা সাপোর্টিভ আর কি মানে ইনিংস ওই জায়গায় কি উপহার দিয়েছেন, 37 বলে 43 তিনি করে গেছিলেন। তো ওই জায়গায় 19 নাম্বার ওভারের একদম লাস্ট ডেলিভারিতে জসপ্রীত বুমরার একটা লোয়ার ফুল টসকে ওই জায়গায় কি বড় শটে কনভার্ট করতে গিয়ে ওই ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে বসেন এই হেনরিক ক্লাসেন। তো যার ফলে তার 74 রানের ইনিংসটা ওই জায়গায় সমাপ্তি ঘটে। এরপর লাস্ট ওভারে ট্রেন্ট বল করতে এসে তিনি খরচ করলেন মাত্র 9 রান, তুলে নিলেন আবারও 2টা উইকেট। ওই সেট হয়ে যাওয়া অভিনব মনোহরকেও তিনি ফিরিয়ে দেন। আর তারপরে মানে হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্সের উইকেটটাও তুলে নেন। তো যার ফলে হায়দ্রাবাদ তাদের ইনিংসটা শেষ করে ওই 8 উইকেটে 143 এই অবস্থায়। তো 144 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু তাদের শুরুটা বেশ ভালো করেছিল। হ্যাঁ, যদিও তারা শুরুতে তাদের ওই ওপেনার রায়ান রিকেলটনের উইকেটটা হারিয়েছিল, তিনি 2টা 4 মেরে বেশ ভালো শুরু করলেও সেকেন্ড ওভারে ওই জয়দেব উনাদকোটের একটা ডেলিভারিতে কট অ্যান্ড বল হয়, তিনি আউট হয়ে যান মাত্র 11 রান করে। কিন্তু এরপর ওই সেকেন্ড উইকেটে রোহিত শর্মা আর উইল জ্যাকসের মধ্যে আবার একটা 64 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। রোহিত শর্মাকে দেখে এদিন মনে হলো তিনি সিএসকের এগেনস্টে তো 76 রানে অপরাজিত ছিলেন, মানে ওই পার্টিকুলার ইনিংসটা তিনি যেখানে শেষ করেছিলেন এই দিনের ইনিংসটা যেন আবার সেখান থেকেই শুরু করলেন। একেবারে শুরুর থেকেই আর কি মানে হায়দ্রাবাদের বোলারদের উপর দিয়ে একেবারে রোলার কোস্টার চালিয়ে দিলেন। অপরদিকে উইল জ্যাকস তিনি সাপোর্টিভ একটা ইনিংস খেললেও তিনিও যখন সুযোগ পাচ্ছিলেন একটা বা দুইটা বাউন্ডারি বা ওভার বাউন্ডারি তিনিও কিন্তু নেগোশিয়েট করে দিয়েছিলেন। তো এই দুই ব্যাটারের হাত ধরে আর কি পাওয়ার প্লে 6 ওভারে মুম্বাই তুলে ফেলে আর কি 1 উইকেটে 56। কিন্তু এরপর 10ম ওভারে উইল জ্যাকস কিন্তু আর কি আউট হয়ে গেছিলেন জিসান আনসারিকে একটা বড় শট খেলতে গিয়ে। তো 22টা রান করে তিনি নিজের উইকেটটা খোয়ালেও ওই জায়গায়। তারপর থার্ড উইকেটে কিন্তু সূর্যকুমার যাদব আর রোহিত শর্মার মধ্যে আবার একটা 53 রানের জুটি গড়ে ওঠে। রোহিত শর্মা ওই জায়গায় নিজের হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করলেন। তো আগের ম্যাচে হাফ সেঞ্চুরির পর এই ম্যাচেও তিনি আবার হাফ সেঞ্চুরি পেলেন, মানে ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি কিন্তু আবারও পেলেন রোহিত শর্মা 2016 পর, যেটা কিন্তু মানে আবারও বলতে গেলে এই 2025-এর আইপিএল এসে যেটা ঘটলো। তো এরপর সূর্যকুমার যাদবও বেশ একটা ভালো ইনিংস খেলেছেন। তো ওই জায়গায় আর কি মানে মুম্বাই তাদের 100 রানের গন্ডি টপকায় 12 ওভারের মধ্যেই। তো এরপর ওই মানে মনে হচ্ছিল মুম্বাইয়ের জয়টা মানে এক প্রকার নিশ্চিত হয়ে গেছে। তো মানে রোহিত শর্মা সূর্যকুমার যাদব এই দুজনই আর কি মানে মুম্বাইকে জয়ের লাইনটা ক্রস করিয়েই দেবে। ঠিক তখনই আর ওই জায়গায় এশান মালিঙ্গার একটা আর কি মানে একদম ইয়র্কার লেংথের ডেলিভারিতে খুবই সফট ডিসমিসাল হয়ে রোহিত শর্মা আর কি নিজের উইকেটটা একবারে প্রায় শেষ মুহূর্তে ছুড়ে দিয়ে আসেন। 46 বলে 70 রানের একটা মানে ফ্যান্টাস্টিক বা বলতে পারেন ম্যাচ উইনিং ইনিংস তিনি ডেলিভার করে দিয়ে গেছিলেন তার দলের জন্য। তো এরপর ক্রিজে আসেন
ওই তিলক ভার্মা। তো তিলক ভার্মা আর সূর্যকুমার যাদব মিলে বাকি কাজটা করতে আর কোনো রকম ভুল করলেন না। তো মানে তিলক ভার্মা ওই 2 রানে অপরাজিত থাকলেও সূর্যকুমার যাদব কিন্তু 19 বলে 40 রানের একটা ফ্যান্টাস্টিক নক খেলেছেন 200+ স্ট্রাইক রেট মেনটেন করে। তো বলতে গেলে তিনি মানে ওই উইনিং শটটা মেরে মুম্বাইয়ের জয়টা এনে দেন। তো যার ফলে মুম্বাই হায়দ্রাবাদকে তাদেরই ঘরের মাঠে এই ম্যাচটা হারিয়ে দেয় 7 উইকেটের বিশাল ব্যবধানে। আর তার থেকেও একটা বড় কথা, 4 ওভার 2 বল মানে 26 বল হাতে রেখে কিন্তু ঠিক আগের দিনের মতোই মুম্বাই এদিনও আর কি হায়দ্রাবাদকে হারালো। মানে সিএসকের এগেনস্টেও কিন্তু মুম্বাই 26 বল হাতে রেখে আর কি জিতেছিল। তো এই ম্যাচটাও তারা 26 বল হাতে রেখে জেতার কারণে মানে তাদের নেট রান রেটে অনেক বড় একটা বুস্ট আপ হলো। আর যার কারণে পয়েন্ট টেবিলে তারা কিন্তু বেশ অনেক বড় লাভ দিয়েছে। তারা এখন 9 ম্যাচ খেলে 10 পয়েন্ট নিয়ে আর কি বলতে পারেন পয়েন্ট টেবিলে 3য় পজিশনে উঠে এসছে। তাহলে এবার প্রশ্ন আসতেই পারে এই হায়দ্রাবাদ আর মুম্বাই ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন। আপনারা বলতে পারেন হায়দ্রাবাদের ইনিংসের শুরুতে যে ব্যাটিং বিপর্যয়টা হলো ওই 13 রানের মধ্যে তারা যে 4টা উইকেট খুইয়ে ফেললো, বা বলতে পারেন তাদের টপ 4 ব্যাটারের উইকেট চলে গেল। এটাই তো শুরুতে হায়দ্রাবাদকে অনেকটা ধাক্কা দিয়ে দিল, যে আর কি ধাক্কাটা পরবর্তীতে তারা সামলে উঠতে পারেনি ওই হেনরিক ক্লাসেনের যতই 74 রানের ইনিংস হোক না কেন। এটা ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন ওই 5ম উইকেটে এই ব্যাটিং বিপর্যয়টা কিছুটা সামলেছিল ওই হেনরিক ক্লাসেন আর অনিকেত ভার্মার ওই 22 রানের জুটিটা, কিন্তু এই 22টা রান তারা তুলতে সময় নিয়ে নিয়েছিল 26টা বল। যে কারণে এই জুটিটা যখন ভাঙলো ওই 35 রানের মাথায়, তখন কিন্তু অলরেডি ইনিংসের 9ম ওভার চলছে। মানে তখন বলতে গেলে হায়দ্রাবাদ নিজেদেরকে আর কি ম্যাচ থেকে অনেকটা আর কি পিছিয়ে দিয়েছে। তো এই জায়গায় আমি মনে করি এই 22 রানের জুটিটা গড়ে উঠলেও এটা কিন্তু যথেষ্ট আপ টু দ্য মার্ক ছিল না। মানে মানে দলকে ওই জায়গায় মানে পজিটিভিটি মানে কিছুই দিতে পারেনি। তো এইটাও ডেফিনেটলি মানে ওই মানে 22 রানের যে জুটিটা 26 বলের বিনিময়ে যেটা গড়ে উঠেছিল, এইরকম নেগেটিভ অ্যাপ্রোচে আর কি পার্টনারশিপ গড়ে তোলাটাও আমি মনে করি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন রোহিত শর্মা ওপেন করতে নেমে 70 রানের যে বিধ্বংসী ইনিংসটা খেললেন, যে আর ওই ইনিংসটার মাধ্যমে তিনি কিন্তু 2টা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে মুম্বাইয়ের জয়টা প্রায় নিশ্চিত করে দিয়ে গেছিলেন। তো তার ওই মানে ফ্যান্টাস্টিক ইনিংসটাও কিন্তু ডেফিনেটলি ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন রোহিত শর্মার উইল জ্যাক্সের মধ্যে সেকেন্ড উইকেটে যে 64 রানের পার্টনারশিপটা গড়ে উঠলো ওই আর কি সেকেন্ড ওভারে তাদের ডেঞ্জারাস ওপেনার রায়ান রিকেলটনের উইকেটটা চলে যাওয়ার পরও। তো ওই 64 রানের জুটিটাও এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন রোহিত শর্মার সূর্যকুমার যাদবের মধ্যে যে ঝোড়ো 53 রানের পার্টনারশিপটা গড়ে উঠলো, এই পার্টনারশিপটাই তো বলতে গেলে মুম্বাইকে মানে জয়টা পুরোপুরি নিশ্চিত করে দিল। তো এটাও ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদার রাখে। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন, সেটা হচ্ছে ঈশান কিষানের আউটটা। খেয়াল করে দেখবেন ঈশান কিষান কিন্তু ওই জায়গায় আউটও হননি। তিনি মানে যখন ওই জায়গায় শটটা নেগোশিয়েট করেছিলেন তখন কিন্তু মানে বোলার বলুন, ফিল্ডার বলুন কিংবা উইকেট কিপার কেউ একটা সিঙ্গেল আপিলও করেননি। কিন্তু আম্পায়ার যেন মনে হচ্ছিল যে আঙুল তোলার জন্য বা আউট দেওয়ার জন্য তিনি একবারে ছুক করছেন, রেডি হয়ে বসেছিলেন। মানে আম্পায়ার ওই জায়গায় নিজের থেকেই আর কি আঙুল তুলে দিয়েছেন। মানে এক প্রকার বলতে গেলে বোলারকে নিজের থেকেই তিনি আপিল করার জন্য আর কি বলে নিজেই আঙুল তুলে দিয়েছেন। তো ওই জায়গায় আমাকে একটা জিনিস খুবই অবাক করেছে, মানে ঈশান কিষান তিনি তো জানতেন যে তার ব্যাটে বলটা লাগেনি, হ্যাঁ মেবি হয়তো তার থাই প্যাডে লাগতে পারে, কিন্তু ওই জায়গার কি মানে পরে যখন রিপ্লেতে দেখানো হয়েছিল তার ব্যাটে কিন্তু কোনো রকম স্পাইক ওই জায়গায় নড়াচড়া করেনি। তো তিনি যদি ওই জায়গায় রিভিউটা নিয়ে বেঁচে যেতেন তাহলে আমি মনে করি হায়দ্রাবাদের ওই যে শুরুতেই যে ব্যাটিং বিপর্যয়টা হলো ওইটা কিন্তু ওই জায়গায় নাও হতে পারতো। কারণ তার উইকেটটা যাওয়ার আগেও কিন্তু মানে হায়দ্রাবাদ মাত্র একটা উইকেটই খুঁয়েছিল। ঈশান কিষান আউট হওয়ার পরপরই কিন্তু ওই অভিষেক শর্মা আর ওই নীতিশ কুমার রেড্ডি আরও 2টা উইকেট চলে গিয়ে হায়দ্রাবাদ যে 13 রানের মধ্যে 4টা উইকেট খুঁয়ে ফেললো, এটাই তো বলতে গেলে তাদেরকে ওই ম্যাচ থেকে আর কি অনেক বড় আর কি ধাক্কা দিয়ে দিয়েছিল। তো সেই কারণে আমি মনে করি ঈশান কিষান যদি মানে তার হাতে তো সুযোগ ছিল রিভিউটা নিয়ে আর কি নিজেকে সার্ভাইভ করার, তো তিনি যদি রিভিউটা নিয়ে ওই জায়গায় বেঁচে যেতেন তাহলে আমি মনে করি হায়দ্রাবাদের আমি আবারও বলছি এই ব্যাটিং বিপর্যয়টা হয়তো নাও হতে পারতো। তো সেই কারণে ওই ঈশান কিষানের ওই বিতর্কিত আউটটাই আমার কাছে এই হায়দ্রাবাদ আর মুম্বাই ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।